হ্যালো বন্ধুরা, রেলওয়ে রিক্রুটমেন্ট চ্যালেঞ্জার বইটি থেকে অধ্যায় 13 সরল সুদের কিছু কোশ্চেন নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো সরল সুদ চ্যাপ্টারটি জানার সময় কিছু টার্ম আমাদেরকে জানতে হবে, যেগুলো 1 নাম্বার প্রিন্সিপাল। প্রিন্সিপালকে পি আকারে প্রকাশ করা হয়, যেটার মানে হচ্ছে আসল। এর অর্থ হচ্ছে যে টাকা আমরা ইনভেস্ট করি সেটাই হচ্ছে আসল। 2 নাম্বার ইন্টারেস্ট, একে আই দিয়ে প্রকাশ করা হয়। এর অর্থ হচ্ছে সুদ, অর্থাৎ যে আসলটা আমি রাখবো তার উপরে যে টাকাটি বৃদ্ধি পাবে সেইটি হচ্ছে সুদ। 3 নাম্বার টাইম, টি আকারে প্রকাশ করা হয়, যার অর্থ সময়, যে আমি আসল টাকাটি কত সময়ের জন্য রেখেছি সেটা হচ্ছে সময়। আর 4 নাম্বার হচ্ছে রেট অফ ইন্টারেস্ট, যাকে আমরা ছোট হাতের আর দিয়ে প্রকাশ করি, যেটাকে বাংলাতে বলা হয় সুদের হার। আর সরল সুদ চ্যাপ্টারটিতে একটা মাত্রই সূত্র আছে, যে সূত্র দিয়ে প্রত্যেকটা অঙ্কই হয়ে যাবে, সেটা হচ্ছে আই সমান পি টি আর বাই 100, যেখানে আই এর অর্থ হচ্ছে সুদ, পি এর অর্থ হচ্ছে প্রিন্সিপাল অর্থাৎ আসল, টি এর অর্থ হচ্ছে টাইম অর্থাৎ সময়, আর এর অর্থ হচ্ছে রেট অফ ইন্টারেস্ট অর্থাৎ সুদের হার, ডিভাইডেড বাই 100। কারণ পার্সেন্টেজের যখনই গল্প আসবে তখনই সেটা 100 দিয়ে ভাগ হবে। তো 1 নাম্বার কোশ্চেন, বার্ষিক 12% সরল সুদে কত বছরে 3000 টাকা আসলের ওপর সুদের পরিমাণ হবে 1080। তাহলে আমরা যে সূত্রটি শিখেছি সেই সূত্রটি হচ্ছে আই সমান পিটিআর বাই 100, যেখানে 12% সুদের হার অর্থাৎ আর সমান হচ্ছে 12%, 3000 টাকা আসল অর্থাৎ প্রিন্সিপাল সমান হচ্ছে 3000, ও সুদের পরিমাণ হবে 1080 অর্থাৎ ইন্টারেস্ট ইজ ইকুয়াল টু 1080। তাহলে এখানে আমার বের করতে হবে সেটি হচ্ছে টি, টি সমান কত। তো আমরা এই দিক থেকে যদি টিকে রেখে দিই, তাহলে আমরা টি সমান টিকে যদি রেখে দিই তো কোনাকুনি গুণ হবে 100 গণিত আই অর্থাৎ 100 আই ডিভাইডেড বাই পি ইন্টু আর। তাহলে আমরা যদি সময় বের করতে চাই তাহলে সেটা সূত্র হয়ে গেল 100 আই ডিভাইডেড বাই পি আর। তো এবার আমাদেরকে যে ডেটাটা দিয়েছে সেই ডেটাটা পুট করব এই ফর্মুলাতে। তাহলে 100 গণিত আই, আই অর্থাৎ 1080 ডিভাইডেড বাই পি অর্থাৎ 3000, আর অর্থাৎ 12%। তাহলে এটা যদি ক্যালকুলেশন করি 0 0 0 0 আর একটা 0, 3টে 0 কেটে গেল। 3 দিয়ে 108কে 3 তিরিক্ষা 9, 3 6 18, 12 দিয়ে 12 3 36, তাহলে এটার মান এলো 3। তাহলে আমরা টি সমান পেয়ে গেলাম 3। তাহলে কোশ্চেনে জিজ্ঞাসা করা হয়েছিল সরল সুদে কত বছরে, তো এটার অ্যান্সার হবে 3 বছরে। 1 নম্বরের রাইট অ্যান্সার হচ্ছে 3 বছর। এবার আসবো 2 নম্বর কোশ্চেনে, বার্ষিক 4% সরল সুদে কিছু পরিমাণ টাকার উপরে 4 বছরের সুদ বার্ষিক 5% সরল সুদে সেই একই পরিমাণ টাকার উপর 3 বছরের সুদের থেকে 80 টাকা বেশি, আসলের পরিমাণ কত টাকা? তাহলে ভালো করে খেয়াল করলে দেখা যাবে প্রথমে 4% হারে 4 বছরের সুদ, তাহলে টোটাল হয়ে গেল 4 4 16%।
ও দ্বিতীয়বারে 5% হারে 3 বছরের সুদ। তাহলে 5% হারে এই 3 বছরের সুদ হয়, টোটাল হচ্ছে 5 3 15%। তাহলে প্রথমবার দ্বিতীয়বারের থেকে 1% বেশি। কোশ্চেনে সেটাই বলা আছে, সেটি হচ্ছে 80 টাকা। 80 টাকা হলে 100% সমান হয়ে যাবে 8,000 টাকা। তাহলে কোশ্চেনে জিজ্ঞাসা করা হয়েছিল আসলের পরিমাণ কত, তো 100%টাই হচ্ছে আসল। তাহলে এটা রাইট অ্যান্সার হচ্ছে 8,000 টাকা। এবার আসবো 3 নাম্বার কোশ্চেনে। কিছু পরিমাণ টাকা 2 বছরের জন্য বিনিয়োগ করা হয়। যদি সেই টাকাটি 3% বেশি সুদে বিনিয়োগ করা হতো, তবে 450 টাকা বেশি পাওয়া যেত। বিনিয়োগের পরিমাণ কত টাকা? তাহলে 2 বছরের জন্য যদি 3% বেশি হারে করা হতো, তাহলে 2 বছরে 3%, তাহলে টোটাল হতো 6%। তাহলে 6% সমানই হচ্ছে 450। তাহলে আমরা দেখে নেবো 100% সমান কত। তো 100% সমান হচ্ছে 450 গুণিত 100 ডিভাইডেড বাই 6। তাহলে 6 দিয়ে 6 7 42, 30, 6 5 30, তো 7,500। তাহলে 3 নম্বরের রাইট অ্যান্সার হয়ে যাচ্ছে 7,500 টাকা। এবার আসবো আমরা 4 নম্বর কোশ্চেনে। 1550 টাকার কিছু অংশ 5% সরল সুদে এবং বাকি অংশ 8% সরল সুদে ধার দেওয়া হলো। 3 বছর বাদে যদি মোট সুদের পরিমাণ 300 টাকা হয়, তবে কি অনুপাতে টাকা ধার দেওয়া হয়েছিল? তাহলে 1550 টাকার কিছু অংশ 5% সুদে ও বাকি অংশ 8% সুদে। তাহলে আমরা যদি টোটাল সুদের সূত্রটা জানি, সুদ সমান হচ্ছে পি টি আর বাই 100। তাহলে প্রথম ক্ষেত্রে আমার আর হবে 5% ও দ্বিতীয় ক্ষেত্রে আর হবে 8%। তো প্রথম ক্ষেত্রে যদি আমরা এক্স টাকা ধরি, সেকেন্ড ক্ষেত্রে টাকা ধরবো 1550 বিযুক্ত এক্স। অর্থাৎ প্রথম ক্ষেত্রে যদি পি সমান এক্স হয়, তাহলে দ্বিতীয় ক্ষেত্রে পি সমান, অর্থাৎ P1 P2। তাহলে এবার আমরা সমীকরণে আসি। তো প্রথম ক্ষেত্রে পি অর্থ এক্স, টি অর্থাৎ 3 বছর, আর অর্থাৎ 5 ডিভাইডেড বাই 100, প্লাস পি অর্থাৎ 1550 মাইনাস এক্স, টি অর্থাৎ 3 ও আর সমান হচ্ছে 8% ডিভাইডেড বাই 100। তাহলে এই দুটো সুদ মিলিয়েই হচ্ছে 300 টাকা। এটা যদি আমরা ক্যালকুলেশন করি, তাহলে হবে 9x ডিভাইডেড বাই 100 ইজিক্যাল টু 72। আমরা এটা ডাইরেক্ট ক্যালকুলেশন করেছি, কারণ ক্যালকুলেশনটি অনেকটা বড় হবে। তো তোমরা চাইলে বাড়িতে প্র্যাকটিস করতে পারো। তো 9 8 72, অর্থাৎ x সমান হয়ে যাবে 800। তাহলে প্রথমে যে পরিমাণ টাকাটি রেখেছিল সেটা হচ্ছে 800। তাহলে দ্বিতীয় যে টাকাটি হবে, অর্থাৎ প্রিন্সিপাল 2, সেটা হচ্ছে 1550 বিযুক্ত 800 সমান 750। তাহলে কোশ্চেনে জিজ্ঞাসা করা হয়েছিল কি অনুপাতে টাকা ধার দেওয়া হয়েছিল, তাহলে সেই অনুপাতটি হবে 800:750। 0 0 কাটলো, 5 দিয়ে 16 5 80, 15 5 75। তাহলে অ্যান্সার হয়ে গেল 16:15। 4 নম্বরের রাইট অ্যান্সার হচ্ছে 16:15। আসবো 5 নাম্বার কোশ্চেন। 4 বছরে 1 টাকায় 40 পয়সা সুদ পাওয়া গেলে 2 বছরে 450 টাকায় কত সুদ পাওয়া যায়? তাহলে এখানে আমরা সুদের হার জানি না, তো আমরা সুদের হারটি বের করে নেব। সুদের হার কত?
তাহলে আমরা সূত্রটি জানি আই সমান পিটিআর বাই 100। এখান থেকে সুদের হার অর্থাৎ আর যদি বের করতে চাই তো আর সমান হবে 100 ইন্টু আই ডিভাইডেড বাই পি ইন্টু টি। তাহলে এখানে আমরা মান বসাই 100 আই অর্থাৎ 40 পয়সা, 40 পয়সাকে যদি আমরা টাকাতে পরিণত করি তো 0.40 টাকা, ডিভাইডেড বাই পি অর্থাৎ আসল, আসল হচ্ছে 1 টাকা, টি সময়, সময় হচ্ছে 4 বছর। এটা দশমিক টাকা যদি তুলে দিই নিচে 100 বসবে, 100 100 কেটে গেল, 4 10 এ 40। তাহলে এখানে আর এর মান পেয়ে গেলাম 10%। তো সেকেন্ড ক্ষেত্রে জিজ্ঞাসা করেছে 2 বছরে 450 টাকায় কত সুদ পাওয়া যাবে। তাহলে সুদ সমান হচ্ছে পিটিআর বাই 100। তো এখানে পি হচ্ছে 450 টাকা, টি অর্থাৎ 2 বছর, আর আর আমাদের যেটা বেরোলো 10% ডিভাইডেড বাই 100। একটা শূন্য দুটো শূন্য, একটা শূন্য দুটো শূন্য কেটে গেল, তো পড়ে থাকলো 45 গুণিত 2 সমান 90। তো আই সমান এলো 90। তো কোশ্চেনে সেটাই জিজ্ঞাসা করা হয়েছিল যে টাকায় কত সুদ পাওয়া যাবে, তাহলে 90 টাকা সুদ পাওয়া যাবে। তো 5 নম্বরের রাইট অ্যান্সার হচ্ছে 90 টাকা। এবার আসবো 6 নাম্বার কোশ্চেনে। কোনো একটি নির্দিষ্ট সরল সুদে কিছু পরিমাণ টাকা 8 বছরের সুদে আসলে দ্বিগুণ হয়ে যায়, একই সুদের হারে আসল কত বছরে 4 গুণ হবে। তাহলে আমরা ভালো করে খেয়াল করলে দেখা যাবে যদি সুদে আসলে দ্বিগুণ হয়, সুদ আসল অর্থাৎ সুদ আসল এর মানে হচ্ছে সুদ যুক্ত আসল। সুদ আসল যদি আমরা যদি আসল x ধরি আর সুদ আসল তাহলে দ্বিগুণ অর্থাৎ 2x, তাহলে সুদ হতে হবে আরো x, তবেই তো সুদ আসল 2x হবে। তো দ্বিতীয় ক্ষেত্রে 4 গুণ, এর অর্থ সুদ আসল যদি 4 গুণ, আসল যদি x, তাহলে সুদ হতে হবে 3x। তাহলে কোশ্চেনে বলা আছে যখন সুদ x হয় তখন সেটির টাইম লাগে 8 বছর। তাহলে সুদ যদি 3x হয় তাহলে সেটির টাইম লাগবে, যদি x হতে 8 বছর লাগে তাহলে 3x হতে 8 গুণিত 3 সমান 24 বছর লাগবে। তো 6 নম্বরের রাইট অ্যান্সার হচ্ছে 24 বছর। এবার আসবো 7 নম্বর কোশ্চেনে। 600 টাকার 4 বছরের সুদ ও 2 বছরের সুদ মিলিয়ে মোট 180 টাকা হয়, বার্ষিক সুদের হার কত? তাহলে টোটাল 6 বছরের সুদ, তাহলে সুদের হার জিজ্ঞাসা করেছে, আই সমান জানি পি টি আর বাই 100। তো সুদের হার অর্থাৎ আর, আর সমান হবে 100 আই ডিভাইডেড বাই পি ইন্টু টি। তাহলে 100 আই, তো আই এর মান হচ্ছে 180, প্রিন্সিপাল অর্থাৎ আসল হচ্ছে 600, টি অর্থাৎ সময় হচ্ছে 4 আর 2 টোটাল 6 বছর। তো এটার ক্যালকুলেশন করব, 0 0 0 0 কেটে গেল, তো 6 3 18, 2 দিয়ে 2 3 6, 2 5 10, আর এই 3 দিন কেটে গেল, তো পড়ে থাকলো 5%। তো বার্ষিক সুদের হার কত? তো বার্ষিক সুদের হার 5%। এবার আসবো 8 নাম্বার কোশ্চেনে। 1600 টাকার ওপর 2 বছর 4 মাসের সুদের পরিমাণ 252 টাকা হলে বার্ষিক সুদের হার কত? এখানে 2 বছর 4 মাস, এটাকে যদি আমরা বছরে কনভার্ট করি তো 2 বছর 4 মাসের জন্য 4/12, অর্থাৎ এটা 1/3। তো হয়ে গেল 2 পূর্ণ 1 এর 3 আর 2 3 6, তো 7/3 বছর।
তাহলে 2 বছর 4 মাসকে যদি বছরে কনভার্ট করি তাহলে সেটি হবে 7/3 বছর। এবার আমরা দেখব আই সমান PTR/100। তাহলে আমরা আর সমান পেয়ে যাব 100I ডিভাইডেড বাই P ইন্টু টি। তাহলে 100 আয়ের মান হচ্ছে 252, অর্থাৎ সুদের মান হচ্ছে 252। পি অর্থাৎ প্রিন্সিপাল আসল হচ্ছে 1600। টি অর্থাৎ টাইম সময় হচ্ছে 2 বছর 4 মাসকে আমরা 7/3, তো 7 হবে নিচে ও 3 যেটা নিচে ছিল সেটা চলে যাবে এটার ওপরে 3। তো এইটার ক্যালকুলেশন করি, 0 0 0 0 কেটে গেল, এটা 7 দিয়ে, 7 3 21, 7 6 42, তো 2 দিয়ে কাটবে, 2 8 16, 2 18 2 36, 2 দিয়ে 2 4 8, 2 9 18, তো এলো 9 3 27/4 সমান হচ্ছে 4 6 24, 6 পূর্ণ 3/4, তো 6 পূর্ণ 3/4%, এটাই হচ্ছে রাইট অ্যান্সার। এবার আসবো আমরা 9 নম্বর কোশ্চেনে। 108 টাকা বিনিয়োগ করে বার্ষিক আয়ের পরিমাণ 6 টাকা হলে 3000 টাকা বিনিয়োগ করে বার্ষিক আয়ের পরিমাণ কত হবে? তো 108 টাকা যখন বিনিয়োগ করে তখন আয় হচ্ছে 6 টাকা। তাহলে 3000 টাকা যদি বিনিয়োগ করে তাহলে আয় হবে 6 গুণিত 3000 ডিভাইডেড বাই 108। তো 6 দিয়ে, 6 1 6, 6 8 48, তো 18কে 6 দিয়ে কাটলে 3 হয়, 3000কে 6 দিয়ে কাটলে 6 5 30, 500, তো অ্যান্সার হলো 500/3 সমান 166 পূর্ণ 2/3। তাহলে বার্ষিক আয়ের পরিমাণ হবে 166 পূর্ণ 2/3 টাকা। 10 নম্বর কোশ্চেনে, বার্ষিক 4% সরল সুদে 5 বছরে 6000 টাকার যত পরিমাণ সুদ হবে সমপরিমাণ সুদ কত বছরে বার্ষিক 3% সরল সুদে 8000 টাকা থেকে পাওয়া যাবে? তাহলে এখানে আমার আই সমান PTR/100। তো দুটো ক্ষেত্রেই সুদের পরিমাণ সমান বলা আছে, সমপরিমাণ সুদ, অর্থাৎ দুটো ক্ষেত্রেই সুদের পরিমাণ সমান। তাহলে আমরা সমীকরণটি লিখতে পারি, প্রথম ক্ষেত্রে পি অর্থাৎ 6000, পি অর্থাৎ 6000, টি অর্থাৎ 5 বছর, আর অর্থাৎ সুদের হার 4% ডিভাইডেড বাই 100 সমান হবে দ্বিতীয় ক্ষেত্রে 3% আর আসল হচ্ছে 8000, তাহলে আসল হবে 8000 গণিত টি অর্থাৎ টাইমটা জানি না, তো টি লিখে দিলাম। তো সুদের হার 3% অর্থাৎ 3 ডিভাইডেড বাই 100, এখান থেকে 100 100 কেটে গেল, এদিকে 3টে শূন্য, এদিকে 3টে শূন্য কেটে গেল, 3 দিয়ে 3 2 6, 2 দিয়ে 2 4 8, তো 4 4 কেটে গেল, তাহলে টি সমান পড়ে থাকলো 5। তাহলে 10 নম্বরের রাইট অ্যান্সার হয়ে যাবে 5 বছর। তো জিজ্ঞাসা করা হয়েছিল কত বছরে, তো সেটার অ্যান্সার হবে 5 বছরে। তো এই 10টিই ছিল বিগত বছরে কোশ্চেন, যেগুলো সরল সুদ থেকে এসেছে। তো আমরা চলে আসবো 1 নাম্বার কোশ্চেনে। যদি কোনো আসল 7.5 বছরে সুদে আসলে দ্বিগুণ হয় তাহলে বার্ষিক সুদের হার কত? এখানে সুদে আসলে দ্বিগুণের কথা বলা হয়েছে, তাহলে আমরা জানি সুদ আসল সমান হচ্ছে সুদ প্লাস আসল। তো আসল যদি x টাকা হয় তাহলে সুদে আসলে সেটি দ্বিগুণ হবে, অর্থাৎ 2x হবে। তাহলে এটিতে আসল x আর সুদ আসল 2x, তাহলে আমাকে সুদ হতে হবে x, তবে x আর x মিলে 2x হবে। তাহলে আমরা এখান থেকে পাবো i সমান PTR/100।
আর কোশ্চেনে আমাকে বের করতে দিয়েছে সুদের হার কত, অর্থাৎ আর ইজিক্যাল টু 100i ডিভাইডেড বাই পিটি। 100 গণিত আই, আই অর্থ হচ্ছে সুদ, সুদ হচ্ছে x টাকা, ডিভাইডেড বাই পি ইন্টু টি, পি অর্থাৎ আসল, আসল হচ্ছে x টাকা, সময় 7.5 বছর, সমান হচ্ছে 15/2 বছর। তাহলে টি এর জায়গায় লিখবো 15, আর যে নিচে দুইটি আছে সেই দুইটি ওপরে চলে আসবে। তাহলে এক্স এক্স কেটে গেল, 5 দিয়ে 5 3 15, 5 20 100, তাহলে 40/3 সমান হচ্ছে 13.13%। তো 1 নম্বরের রাইট অ্যান্সার হয়ে যাচ্ছে 13.13%। এবার আসবো আমরা 2 নম্বর কোশ্চেনে। কোনো আসল বার্ষিক 12% সরল সুদে কত বছরে 4 গুণ হবে? এর অর্থ হচ্ছে সুদ আসল, সুদ আসলকে আমরা অ্যামাউন্ট বলি, যাকে এ দ্বারা প্রকাশ করা হয়। তো সুদ আসল সমান হচ্ছে সুদ প্লাস আসল। তো আসল যদি x হয় তো সুদ আসল হবে 4x, তাহলে সুদ হতে হবে 3x, তবে x আর 3x মিলে 4x হবে। তাহলে আমরা সূত্র জানি I সমান PTR বাই 100। এখানে আমার কোশ্চেনে জিজ্ঞাসা করেছে যে কত বছরে 4 গুণ হবে, অর্থাৎ আমার এখানে টি বের করতে হবে। তো টি সমান হচ্ছে 100i ডিভাইডেড বাই পি ইন্টু আর। তাহলে 100 গণিত আই অর্থাৎ সুদ, সুদ হচ্ছে 3x ডিভাইডেড বাই পি, পি অর্থাৎ আসল, আসল হচ্ছে x, আর কত পার্সেন্ট অর্থাৎ 12%। তো 3 4 12, 4 25 100, আর এইদিকে রেক্স এইদিকে রেক্স কেটে গেল, তাহলে টি সমান পড়ে থাকলো 25 বছর। তাহলে কত বছরে 4 গুণ হবে? তো 25 বছরে 4 গুণ হবে। এবার আসবো আমরা 3 নাম্বার কোশ্চেনে। কোনো মূলধন 8 বছরে সুদে আসলে 1120 টাকা ও 10 বছরে সুদে আসলে 1200 টাকা হলে সুদের হার কত? তাহলে 8 বছরে সুদে আসলে অর্থাৎ অ্যামাউন্ট হচ্ছে 1120, আবার 10 বছরে অ্যামাউন্ট হচ্ছে 1200। তো অ্যামাউন্টের সময় আমার আসলের কোনো পরিবর্তন হবে না, অ্যামাউন্ট সমান হচ্ছে আসল প্লাস সুদ, অ্যামাউন্ট সমান হচ্ছে আসল প্লাস সুদ। তো আসলের তো কোনো পরিবর্তন হবে না, প্রতি বছর আমার পরিবর্তন যেটা হবে সেটা হচ্ছে সুদ। তাহলে এইখানে যে 2 বছরের পার্থক্যটা আসছে, এই 2 বছর 8 আর 10, এই 2 বছরের যে পার্থক্য, সেই পার্থক্য 80 আসছে, অর্থাৎ এটা পার্থক্য হচ্ছে সুদের পার্থক্য। তাহলে 2 বছরের সুদ হচ্ছে 80, তাহলে 1 বছরের সুদ হচ্ছে 40 টাকা। 2 বছরের সুদ যদি 80 টাকা হয় তাহলে 1 বছরের সুদ হবে 40 টাকা। তাহলে আমরা দেখে নেবো 10 বছরে কিংবা 8 বছরে, যে কোনো একটা বের করলেই হবে। তো আমরা 10 বছর ধরে নেবো যাতে ক্যালকুলেশনটা সুবিধা হয়। তো 10 বছরে সুদ হচ্ছে টোটাল 400 টাকা। তো আমরা জানি 10 বছরে টোটাল অ্যামাউন্ট হচ্ছে 1200, 10 বছরে টোটাল অ্যামাউন্ট হচ্ছে 1200, যেখানে 10 বছরে আমরা সুদ পেয়েছি 400 টাকা, অর্থাৎ আয় সমান পেয়েছি 400 টাকা। তাহলে এখান থেকে আমরা আসল অর্থাৎ পি পেয়ে যাব 800 টাকা। তাহলে এখানে আমরা আসল সমান পেয়ে গেলাম 800 টাকা। আর কোশ্চেনে জিজ্ঞাসা করেছে সুদের হার কত, তাহলে প্রত্যেক বছর সুদ হচ্ছে 40 টাকা ও আসল হচ্ছে 800 টাকা। তো আমরা চাইলে পরে ফর্মুলা ইউজ করতে পারি, আবার ডাইরেক্টও বের করতে পারি। তো ফর্মুলা যেটা হবে সেটা হচ্ছে আই সমান পিটিআর বাই 100, এটাতে প্রত্যেকটার ভ্যালু পুট করলেই অ্যান্সার পাওয়া যাবে। আর আমরা যেভাবে বের করব সেটা হচ্ছে 1 বছরে সুদ ছিল 40 টাকা,
আর টোটাল আসলটা হচ্ছে 800 টাকা। তাহলে কত পার্সেন্ট সেটাই দেখে নেবো, 40 ডিভাইডেড বাই 800 ইন্টু 100% সমান হবে 0000 কেটে গেল, 8 5 40। তাহলে অ্যান্সার চলে এলো 5%। 4 নাম্বার কোশ্চেনে 4 বছরের মোট সুদ আসলের 8/25 অংশ হলে বার্ষিক সুদের হার কত? তাহলে 4 বছরে মোট সুদ আসল এর 8/25 অর্থাৎ আসল গণিত 8/25। তো আমরা আগের চ্যাপ্টারগুলোতে দেখেছিলাম আসলের সাথে যদি এই 8 ভগ্নাংশ রূপে গুণ থাকে তাহলে যেটা নিচে থাকবে সেটা আসল, আর যেটা উপরে থাকবে সেটা চলে আসবে সমানের এই দিকে। তাহলে আমরা এখান থেকে পেলাম, তো আসল সমান যদি হয় 25 তাহলে সুদ সমান হবে 8। আসল সমান যদি 25 টাকা হয় তাহলে সুদ সমান 8 টাকা হবে। তাহলে আমরা এখানে ফর্মুলা ইউজ করব, অর্থাৎ আই সমান পিটিআর বাই 100। কোশ্চেনে আমার সুদের হার জিজ্ঞাসা করেছে, তো সুদের হার অর্থাৎ আর সমান হচ্ছে 100i ডিভাইডেড বাই পি ইন্টু টি। 100 আই অর্থাৎ সুদ, তো সুদ হচ্ছে 8, পি অর্থাৎ আসল, আসল হচ্ছে 25, টি অর্থাৎ সময়, সময় হচ্ছে 4 বছর। তো এটা ক্যালকুলেশন করলে হবে 4 2 8, 25 4 100, 4 2 8। তাহলে সুদের হার সমান 8%। এটাই হয়ে গেল 4 নম্বরের রাইট অ্যান্সার। আবার এটা আমরা ডাইরেক্টও করতে পারতাম। তো ডাইরেক্টটা হচ্ছে যে 4 বছরের মোট সুদ, 4 বছরের মোট সুদ হচ্ছে 8 টাকা, সেটা 4 বছরের সুদ। তো 4 বছরে যদি 8 টাকা সুদ হয় তো 1 বছরে হয়ে যাবে 2 টাকা সুদ। আসল আমরা জানি 25 টাকা, তাহলে সেটা কত পার্সেন্ট দেখে নেবো, তো 2 টাকা 2/25 ইন্টু 100%, 25 4 100 অর্থাৎ 4 2 8%। তো এইভাবে আমরা পরীক্ষার সময় ডাইরেক্ট অ্যান্সার বের করব যাতে করে আমাদের সময়টা কম লাগে। এবার আসবো 5 নাম্বার কোশ্চেনে, কত টাকা বার্ষিক 8% সরল সুদে 5 বছর জমা রাখলে সুদে আসলে 840 টাকা হয়? তাহলে 8% করে 5 বছর রেখেছে, তাহলে টোটাল পার্সেন্টেজটা হয়ে গেল, টোটাল পার্সেন্টেজ হলেও 8 আর 5 অর্থাৎ 8 গণিত 5 সমান 40%। এখানে সুদ আসল, এবার একটা এক্সাম্পলের জন্য বলি, সুদ আসল সমান তো সুদ প্লাস আসল। তো আমরা এখানে আসল সবসময় 100% ধরবো, এর ওপরে যে পার্সেন্টটা সুদ হবে, যদি সুদ 10% হয় তাহলে আমরা এখান থেকে ডাইরেক্ট পেয়ে যাব সুদ আসল সমান হচ্ছে 110%। তাহলে এখানে আমাদের আসল ছিল 100 আর সুদ হচ্ছে 40, তাহলে সুদ আসল হয়ে গেল সুদ আসল হয়ে গেল 140%। আর কোশ্চেনে সেটাই বলা হয়েছে যে সেটা হচ্ছে 840 টাকা, তাহলে 140% সমানই হচ্ছে 840 টাকা। তা আমার জিজ্ঞাসা করা হয়েছে যে কত টাকা, অর্থাৎ আসল জিজ্ঞাসা করা হয়েছে, আসলের মান হচ্ছে 100%, তো আমরা 100% সমান কত সেটা দেখবো। তো 840 গুণিত 100 ডিভাইডেড বাই 140, তো 14 6 84 অর্থাৎ 60, তো 60 গণিত 100 সমান হচ্ছে 600। তাহলে ওটার আসল ছিল 600 টাকা।
এবার আসবো 6 নম্বর কোশ্চেনে। কোনো টাকার 5 বছরের সুদ আসল 1920 টাকা এবং 7 বছরের সুদ আসল 2208 টাকা, তো বার্ষিক সুদের হার কত? তো এই টাইপের কোশ্চেন আগেও দেখেছি, তো একবার দেখে নেব। তো 5 বছরের অ্যামাউন্ট হচ্ছে 1920 টাকা আর 7 বছরের অ্যামাউন্ট হচ্ছে 2208 টাকা। তাহলে আমাদের অ্যামাউন্টে যে পার্থক্যটি আসবে সেটি সুদের পার্থক্য। তাহলে 2 বছরের সুদ কত হচ্ছে দেখে নেব। তো 2 বছরের সুদ হচ্ছে 288। তাহলে 2 বছরে যদি সুদ হয় 288, তাহলে 1 বছরের সুদ হচ্ছে 144। 288/2 = 144। তাহলে কোশ্চেনে জিজ্ঞাসা করেছে বার্ষিক সুদের হার কত। তো আমরা যে কোনো একটাতে ভ্যালু পুট করতে পারি, অর্থাৎ 5 বছরেরটা দেখে নেব। তো 1 বছরে যদি 144 হয় তো 5 বছরে কত সুদ হচ্ছে দেখব। 5 4 20 শূন্য, হাতে 2, 5 4 20 আর 2 22 এর 2, হাতে থাকলো 2, 5 1 5 আর 2 7। তো 120 টাকা সুদ হচ্ছে 5 বছরে, আর 5 বছরের সুদ আসল হচ্ছে 1920। তাহলে আমরা আসল পেয়ে যাব। আসল সমান হচ্ছে 1920 বিযুক্ত 720 সমান 1200। তো সুদের হার জিজ্ঞাসা করেছে, তো 1 বছরে দেখে নেব কত সুদ, 144, আসল হচ্ছে 1200, তো কত পার্সেন্ট সেটাই দেখে নেব। তো 144 ডিভাইডেড বাই 1200 ইন্টু 100%, 0 0 0 0 12 12 144 সমান 12%। তাহলে বার্ষিক সুদের হার কত? তো বার্ষিক সুদের হার 12%। এবার আসবো 7 নাম্বার কোশ্চেনে। দুটি সমপরিমাণ অর্থ 10% ও 12.5% সরল সুদে জমা রাখার 1 বছর পর মোট সুদ আসল হয় 17,800 টাকা। প্রতি ক্ষেত্রে কত টাকা জমা রাখা হয়েছিল? তো 10% সুদ আর 12.5% সুদ, তারপরে জমা রাখার পর সুদ আসল, অর্থাৎ প্রথমবারে 10% সুদ, অর্থাৎ সুদ আসল যদি হয় তাহলে হবে 110%, প্লাস সেকেন্ড বার 12% সরল সুদ, 12.5% সরল সুদ, অর্থাৎ হচ্ছে 112.1-2%। এটা হচ্ছে সুদ আসল, প্রথমবারের সুদ আসল, এটা হচ্ছে সেকেন্ড বারের সুদ আসল। তাহলে টোটাল হয়ে গেল 222.1-2% সুদ আসল। এটার যদি পূর্ণটা ভাঙি, 445 ডিভাইডেড বাই 2%। তো কোশ্চেনে বলাই আছে সেটা হচ্ছে 17,800 টাকা। তাহলে 445/2% সমান হচ্ছে 17,800 টাকা। তো প্রতি ক্ষেত্রে কত টাকা জমা রাখা হয়েছিল, অর্থাৎ আসল জিজ্ঞাসা করা হয়েছে। তো আসল সমান হচ্ছে 100%। তো 100% সমান দেখে নেবো কত হচ্ছে। তো 17,800 গণিত 100 ডিভাইডেড বাই 445, আর নিচে যেটা ছিল সেটা চলে গেল উপরে। এটা যদি ক্যালকুলেশন করি তাহলে 445 দিয়ে 17,800-কে 40 দিয়ে যাবে। তাহলে 40 2 80, 80 গণিত 100 সমান 8-এর পিঠে 3টে শূন্য, তো 8,000 টাকা। তো প্রতি ক্ষেত্রে কত টাকা জমা রাখা হয়েছিল? তো প্রতি ক্ষেত্রে 8,000 টাকা জমা রাখা হয়েছিল। এবার আসবো 8 নাম্বার কোশ্চেনে। এ ও বি দুজনে একই দিনে বার্ষিক 10% সরল সুদে ব্যাংক থেকে টাকা ধার নেয়। টাকা ধার নেওয়ার 2 বছর পর এ ও 3 বছর পর বি সুদ সহ ঋণের টাকা পরিশোধ করে। যদি এ ও বি সুদ আসল সমপরিমাণ হয়ে থাকে তাহলে ঋণের অনুপাত কত? তাহলে এ আর বি, এ টাকা 2 বছর পর শোধ করেছে, বি টাকা 3 বছর পর শোধ করেছে। প্রত্যেকেই 10% করে সুদের হার দিয়েছে, অর্থাৎ এ দিয়েছে 10% করে 2 বছর আর বি দিয়েছে 10% করে 3 বছর। তাহলে এ দিয়েছে টোটাল 20% আর বি টোটাল দিয়েছে 30%।
তাহলে অর্থাৎ এটা হচ্ছে ওদের সুদ, 20%, 30% সুদ। তাহলে এ টোটাল সুদ আসল মিলিয়ে দিয়েছে 120%, আর বি টোটাল 130% দিয়েছে সুদ আসল মিলিয়ে। তো কোশ্চেনে বলা হয়েছে দুটি সমান, তাহলে এর 120% সমানই হচ্ছে বি এর 130%। তো আমরা লিখতে পারি এর এ গণিত 120% বা এর 120% সমানই হচ্ছে বি এর 130%। তাহলে এ বাই বি সমান হবে 130 ডিভাইডেড বাই 120%। তো পার্সেন্ট কেটে গেল, 0 কেটে গেল। তাহলে এ বাই বি সমান 13/12। তাহলে এ ইস টু বি সমান হচ্ছে 13:12। কোশ্চেনে জিজ্ঞাসা করা হয়েছে তাহলে ঋণের অনুপাত কত? তাহলে ঋণের অনুপাত হচ্ছে 13:12। এটাই হয়ে যাচ্ছে রাইট অ্যান্সার। এবার আসবো 9 নম্বর কোশ্চেনে। এ মোট মূলধনের অর্ধেক অংশ 15% সরল সুদে, 1/3 18% সরল সুদে ও বাকি অংশ 12% সরল সুদে বিনিয়োগ করে। এর প্রাপ্ত সুদের হারের গড় কত? তাহলে প্রথমে অর্ধেক অংশ অর্থাৎ 1/2, 1/3 অর্থাৎ 1/3, বাকি হচ্ছে 1 বিযুক্ত 1/2 বিযুক্ত 1/3। মানে এটা যদি লসাগু 6 হয়, 6 বিযুক্ত 3 বিযুক্ত 2 সমান হচ্ছে 1/6। তাহলে এই তিনজনের অনুপাত পেয়ে গেলাম 1/2 ইস্টু 1/3 ইস্টু 1/6, বা এই 3 বারের অনুপাত পেয়ে গেলাম 1/2 ডিভাইডেড ইস্টু 1/3 ইস্টু 1/6। তো এই অনুপাতটি আমাদের ফ্র্যাকশনে এসেছে। তো ফ্র্যাকশনটাকে সলভ করবার জন্য আমরা এই নিচের তিনটির এলসিএম নেবো, অর্থাৎ 2, 3, 6 এর এলসিএম নেবো। এই 2, 3, 6 এর এলসিএম হচ্ছে 6। তো প্রত্যেকটাকে 6 দিয়ে গুণ করব। তাহলে প্রথমটাতে হয়ে যাচ্ছে 3 ইস্টু, এটা হয়ে যাচ্ছে 2 ইস্টু 1। তাহলে তাদের অনুপাত পেয়ে গেলাম 3:2:1। তাহলে প্রথম অংশ 3 অংশ 15% সরল সুদে রেখেছিল, দ্বিতীয়তে 18% অর্থাৎ 2 অংশ সে 18% হিসাবে রেখেছিল, আর বাকি একটি ওই 12% সরল সুদে রেখেছিল। তাহলে এটির গড় হয়ে গেল 3 + 2 + 1। তাহলে 15 × 3 = 45 + 36 + 12 ডিভাইডেড বাই 6 সমান 93/6। 3 দিয়ে যদি কাটা হয় 3 তিরিক্ষা 9, 3 একে 3, 3 2 6, 31/2 সমান হচ্ছে 15/1/2। তো 15/1/2 হচ্ছে সুদের হারের গড়। তো এটা রাইট অ্যান্সার হচ্ছে 15/1/2%। এবার আসবো আমরা 10 নম্বর কোশ্চেনে। বার্ষিক 4% সরল সুদে কিছু টাকা জমা রাখার 3 বছর পর সুদে আসলে 2240 টাকা হয়। বার্ষিক 3.5% সরল সুদে সমপরিমাণ অর্থের 6 মাসের সুদ কত? তাহলে 4% হারে 3 বছর, তো 4% হারে যদি 3 বছর, তো টোটাল হয়ে যাচ্ছে 12%, 4 × 3 = 12। তো সুদে আসলে হয়ে যাচ্ছে 2240 টাকা, অর্থাৎ সুদ আসল হচ্ছে 112%, সমানই হচ্ছে 2240। কোশ্চেনে 3.5% ও 6 মাসে চেয়েছে। তো 3.5% গণিত 6 মাস, 6 মাসকে যদি আমরা বছরে কনভার্ট করি তাহলে 6/12। এটা যদি ক্যালকুলেশন করি 3 2 6 আর 1 7, 7/2 গণিত 6/12। 2 দিয়ে 2 3 6, তো 3 4 12 সমান এলো 4.5%। তাহলে 3.5% করে যদি 6 মাস রাখা হয় তাহলে সেটা পাওয়া যাবে 4.5%। তো আমরা 112%-এর মান জানি 2240 টাকা। তাহলে আমরা 7/4%-এর মান দেখব কত হয়। সেটা হচ্ছে 2240 গণিত 7
7টা হয়ে যাবে ওপরে, আর যে 4 আছে 4টা হয়ে যাবে নিচে, ডিভাইডেড বাই 112 সমান 112 2 224 অর্থাৎ 20, 4 5 20, তো 7 5 35। তাহলে 3.5% সরল সুদে সমপরিমাণ অর্থের 6 মাসের সুদ হচ্ছে 35 টাকা। এবার আসবো আমরা 11 নম্বর কোশ্চেনে। দুটি সমপরিমাণ মূলধন, একটি 4% এবং অপরটি 4.5% সরল সুদে বিনিয়োগ করা হলো। 6 বছর পর দ্বিতীয় ক্ষেত্রের প্রাপ্ত সুদ প্রথম ক্ষেত্রের প্রাপ্ত সুদের থেকে 21 টাকা বেশি হলে প্রত্যেক মূলধনের পরিমাণ কত? তাহলে একটাতে হচ্ছে 4% আর অপরটিতে হচ্ছে 4.5%। তাহলে দুটির মধ্যে পার্থক্য হচ্ছে 1/2%। তাহলে 1/2% করে 6 বছরে হয়েছে, 1/2% করে যদি 6 বছর রাখে তাহলে টোটাল হয়ে যাচ্ছে 3%, কারণ 2 3 6, তাহলে চলে এলো 3%। কোশ্চেনে বলা আছে 21 টাকা বেশি, তাহলে যে 3%-এর গ্যাপটা হচ্ছে, যে 3%-এর গ্যাপটা হচ্ছে সেটার মানই হচ্ছে 21। আর কোশ্চেনে জিজ্ঞাসা করা হয়েছে মূলধনের পরিমাণ কত, আর মূলধনের পরিমাণ অর্থাৎ আসলের পরিমাণ হচ্ছে 100%। তাহলে 100% সমান হবে 21 গণিত 100 ডিভাইডেড বাই 3। তাহলে 3 7 21, তো 7 100 700। তাহলে মূলধনের পরিমাণ হচ্ছে 700 টাকা। 12 নম্বর কোশ্চেন। সমপরিমাণ অর্থ 16% সরল সুদে দুজন পৃথক ব্যক্তিকে যথাক্রমে 3 বছর ও 5 বছরের জন্য ধার দেওয়া হয়। সময় শেষে উভয় সুদের পার্থক্য 960 টাকা হলে প্রত্যেককে কত টাকা ধার দেওয়া হয়েছিল? তাহলে 16% করে 3 বছরে, তো টোটাল হচ্ছে 48%। আবার 16% করেই দ্বিতীয় ব্যক্তিকে দিয়েছে 5 বছরের জন্য, তাহলে তার কাছ থেকে পাবে 16 5 80%। তাহলে এই দুটির মধ্যে যে গ্যাপ সেটা হচ্ছে 32%। কোশ্চেনে বলা আছে উভয় ক্ষেত্রে সুদের পার্থক্য 960 টাকা, তাহলে 32%-এর মান হচ্ছে 960 টাকা। আমরা দেখে নেবো 100%-এর মান কত হবে। 960 গণিত 100 ডিভাইডেড বাই 32, 32 3 96 অর্থাৎ 30, তো 30 100 3000। তাহলে প্রত্যেককে কত টাকা ধার দেওয়া হয়েছিল? তো প্রত্যেককে 3000 টাকা ধার দেওয়া হয়েছিল। 13 নম্বর কোশ্চেনে। 6000 টাকা বার্ষিক 10% সরল সুদে 5 বছরের জন্য জমা রাখলে যত টাকা সুদ হয়, সমপরিমাণ সুদ পেতে 5000 টাকা শতকরা কত সরল সুদের হারে 3 বছরের জন্য জমা রাখতে হবে? তাহলে প্রথমে যেটা দিয়েছে 6000 টাকা বার্ষিক 10% সরল সুদে 5 বছরের জন্য জমা রাখলে যত টাকা সুদ হয়, তো কত টাকা সুদ হয় সেটা দেখে নেব। তো আমরা সূত্র জানি I সমান PTR বাই 100। তো P হচ্ছে এখানে 6000, T অর্থাৎ সময়, সময় হচ্ছে 5 বছর, আর অর্থাৎ পার্সেন্টেজ হচ্ছে 10% ডিভাইডেড বাই 100। তো 0 0 0 0 কেটে গেল, তাহলে সুদ হচ্ছে 5 6 30, 30 তার পিছনে দুটো শূন্য, অর্থাৎ সুদ হচ্ছে 3000 টাকা। এবার দ্বিতীয়বারে জিজ্ঞাসা করেছে সমপরিমাণ সুদ অর্থাৎ 3000 টাকায় সুদ পেতে হলে তাকে কত সুদের হার হতে হবে? তাহলে আমরা সূত্রটি লিখবো I সমান PTR বাই 100। সেকেন্ড বারে আমাদেরকে যেটা জিজ্ঞাসা করেছে সেটা হচ্ছে আর, অর্থাৎ রেট অফ ইন্টারেস্ট, সুদের হার জিজ্ঞাসা করেছে। তো আর সমান হবে 100I ডিভাইডেড বাই P ইন্টু T। তাহলে এবার আমরা ভ্যালু পুট করব, 100 গণিত I অর্থাৎ সুদ, সুদ হচ্ছে 3000, P অর্থাৎ আসল, তো সেকেন্ড বারে আসল হচ্ছে 5000, আর T অর্থাৎ সময় হচ্ছে 3 বছর। তো কাটাকাটি করি, 3টে শূন্য 3টে শূন্য কেটে গেল, 3 3 কেটে গেল, 5 20 100। তাহলে যে সুদের হার হবে সেটি হচ্ছে 20%। 14 নম্বর কোশ্চেন।
1250 টাকা বার্ষিক 33% সরল সুদে 1 এপ্রিল ধার করে 25 আগস্ট পরিশোধ করা হলে সুদ আসল হিসাবে কত টাকা দিতে হবে? তাহলে আমরা প্রথমে দেখে নেব 1 এপ্রিল থেকে 25 আগস্ট অবধি কত দিন হয়। তো এপ্রিল মাসে থাকে 30, মে মাসে থাকে 31, তারপরে জুন মাসে থাকে 31, জুলাই মাসে থাকে 31 আর আগস্ট মাসের 25। কিন্তু 1 এপ্রিল ধার নিয়েছিল, তাহলে 1 এপ্রিলটি ধারের মধ্যে থাকবে না, তাহলে একদিন বাদ যাবে। তাহলে কত দিন হয়ে গেল দেখে নেব। তো টোটাল হচ্ছে 146 দিন। 146 দিন। এবার 146 দিন সমান কত বছর? 146 দিন সমান 146/365। তাহলে এটা যদি 73 দিয়ে কাটবে, 73 2-এ 146, 73 5-এ 365, তাহলে এটি এলো 2-এর 5 বছর। তাহলে আমরা সময় পেয়ে গেলাম 2-এর 5 বছর। তো এবার আমরা সূত্র বসাবো। সূত্র হচ্ছে I সমান PTR/100। তো I অর্থাৎ সুদটা আমরা বের করব, সুদ কত হচ্ছে। তো P এর মান হচ্ছে 1250, T অর্থাৎ সময় হচ্ছে 2-এর 5 বছর, তাহলে 2 উপরে আর নিচে 5, আর R অর্থাৎ পার্সেন্টেজ হচ্ছে 33% ডিভাইডেড বাই 100। তাহলে 0 0 5 দিয়ে 5 2-এ 10, 5 25 125, 2 2 কেটে গেল, আর 5 5 125, 5 5 25। তাহলে 33 5-এ হচ্ছে 5 3-এ 15 আর 5 হাতে 1, 5 3-এ 15 আর 1-এ 16, 165। তাহলে তাকে সুদ আসল হিসাবে কত টাকা দিতে হবে? তাহলে তাকে আসল হচ্ছে 1250 আর সুদ হচ্ছে 165। তাহলে তাকে টোটাল 5 6 5 11, 1 2 4 14, তো তাকে টোটাল 1415 টাকা পরিশোধ করতে হবে। এবার আসবো 15 নম্বর কোশ্চেনে। এক ব্যক্তি 400 টাকা 10% সরল সুদে ধার করার 1 বছর পর 500 টাকা 12% সরল সুদে ধার করেন। প্রথম ঋণ গ্রহণ করার কত বছর পর উভয় ঋণের সুদ সমান হবে? তাহলে প্রথমে দেখবো আমরা 400 টাকার 10% সমান কত হচ্ছে। তো সেটা হচ্ছে 40 টাকা। তো প্রথম বছর সে 40 টাকা সুদ হয়ে গেল, তখন তারপরে এবার দ্বিতীয়বার টাকা নিচ্ছে। তো দ্বিতীয়বার নিচ্ছে 500 টাকা নিয়েছে আর 12% সুদে। তাহলে প্রতি বছর ওকে সুদ দিতে হবে 12 5 60, অর্থাৎ 60 টাকা। তো এই দুটোর আমরা এলসিএম নিয়েও দেখতে পারি। এই দুটোর এলসিএম হচ্ছে 120। তাহলে একে 3 বছর লাগবে, একে 2 বছর লাগবে। তাহলে প্রথম ঋণ গ্রহণ করার কত বছর পর উভয় ঋণের পরিমাণ সমান হবে? তো প্রথমবারেরটা 3, অর্থাৎ 3 বছর পর উভয় ঋণের পরিমাণ সমান হবে। 3 বছর পর উভয় ঋণের পরিমাণ সমান হবে। এবার আসবো 16 নম্বর কোশ্চেনে। 150 টাকা 2 বছরের এবং 1500 টাকার 3 বছরের একত্রিত সুদ 288 টাকা। উভয় ক্ষেত্রে সুদের হার সমান হলে বার্ষিক সুদের হার কত? তো আমাদেরকে সুদের হার জিজ্ঞাসা করেছে আর বলে দেওয়া আছে টোটাল সুদ বলে দেওয়া আছে 288 টাকা। তাহলে আমরা সুদের সূত্র জানি I সমান PTR/100। তো এইটা একটা আসল প্লাস সময়, এটা একটা আসল প্লাস সময়, আর দুটো ক্ষেত্রেই সুদের হার সমান। তাহলে আমরা লিখতে পারি প্রথমবারের PTR হচ্ছে 150 গণিত T মানে হচ্ছে 2 বছর, আর জানি না তো আর রেখে দিলাম, ইন্টু ডিভাইডেড বাই 100, প্লাস সেকেন্ড বারে কত সুদ হচ্ছে দেখে নেব। সেকেন্ড বারে 1500 টাকা 3 বছরে, আর রেখে দিলাম ডিভাইডেড বাই 100। এই দুটো বছর টোটাল সুদ হচ্ছে 288 টাকা। তো এটা যদি আমরা ক্যালকুলেশন করি তো হবে 300 আর ডিভাইডেড বাই 100 প্লাস 15 3 4500 আর ডিভাইডেড বাই 100 সমান হচ্ছে 288।
তো আমরা 0 0 0 0 কেটে দিতে পারি, 0 0 0 0 কেটে দিতে পারি। তো টোটাল হচ্ছে 48 অর্থাৎ 45 আর 3 টোটাল 48 আর ইকুয়াল টু 288। তাহলে আমরা আর সমান পেয়ে যাব 288 ডিভাইডেড বাই 48। তো এটা 6 দিয়ে যাবে, তো আর সমান চলে এলো 6%। তাহলে কোশ্চেনে জিজ্ঞাসা করা হয়েছিল সুদের হার কত, তো সুদের হার হচ্ছে 6%। এটাই অ্যান্সার। এবার 17 নম্বর কোশ্চেন, ব্যাংকের বার্ষিক সুদের হার 12% থেকে কমে 10% হওয়ায় এক ব্যক্তি জমা টাকার ওপর বার্ষিক সুদ 500 টাকা কম পান, ওই ব্যক্তি কত টাকা জমা রেখেছিলেন? তাহলে 12% থেকে যখন হয়ে গেল 10%, তাহলে কত পার্সেন্ট কমেছে দেখব। তোর পার্সেন্ট কমেছে 2%। 2% কমে যাওয়ার জন্যই সে 500 টাকা কম পাচ্ছেন। তাহলে 2%-এর মান হচ্ছে 500। তাহলে আমরা দেখে নেব 100%-এর মান কত, অর্থাৎ আসল বা যে পরিমাণ টাকা সে রেখেছিলেন। তাহলে সেটা হচ্ছে 500 গণিত 100 ডিভাইডেড বাই 2 সমান এটা হচ্ছে 250। তাহলে 25, 25-এর পিঠে 3টে শূন্য, তো 25,000 টাকা তিনি জমা রেখেছিলেন। এবার আসবো আমরা 18 নম্বর কোশ্চেনে। বার্ষিক 3.5% সরল সুদে কিছু টাকা জমা রাখার কয়েক বছর পর সুদ আসল হয় 450 টাকা। মোট সুদ আসলে 2/7 অংশ হলে ওই টাকা কত বছর জমা রাখা হয়েছিল? তাহলে এখানে বলা আছে সুদ সমান হচ্ছে আসলের অর্থাৎ আসল গণিত 2/7। আমরা আগের চ্যাপ্টারে দেখেছিলাম এর নিচে যেটা থাকবে সেটা হয়ে যাচ্ছে এইটা অর্থাৎ আসল, আর যেটা উপরে থাকবে সেটা চলে আসবে সমানের এইদিকে অর্থাৎ 2 হয়ে যাবে সুদ। তো আসল যদি 7 টাকা হয় তাহলে সুদ হবে 2 টাকা। তাহলে আমরা এখান থেকে পাবো আসল সমান 7 টাকা আর সুদ হচ্ছে 2 টাকা। তাহলে সুদ আসল হবে সমান 2 আর 7 টোটাল 9 টাকা। কিন্তু কোশ্চেনে বলাই আছে সুদ আসল হচ্ছে 450 টাকা, অর্থাৎ 50 দিয়ে গুণ করা হয়েছে। তাহলে এখানে সুদ হয়ে যাবে, সুদের সাথে 50 গুণ হবে, তাহলে সুদ হয়ে যাবে 100 টাকা, আর আসল হয়ে যাবে এটার সাথে 50 গুণ হবে, তাহলে এটা হয়ে যাবে 350 টাকা। তো এবার আমরা আসল, সুদ আর সুদ আসল তিনটেই পেলাম। তাহলে আমরা ফর্মুলাতে এবার ভ্যালু পুট করব, আই সমান PTR বাই 100। তো আই সমান হচ্ছে সুদ। তো আমাদেরকে প্রথমে কোশ্চেনে জিজ্ঞাসা করেছে কত বছর জমা রাখা হয়েছিল, তো টি সমান জিজ্ঞাসা করেছে, টি সমান হবে 100i ডিভাইডেড বাই PR। তাহলে 100 আই অর্থাৎ সুদ হচ্ছে 100 টাকা, পি অর্থাৎ আসল হচ্ছে 350 টাকা, আর আর হচ্ছে 3.5%। তো আমরা 3.5%-কে যদি পূর্ণ ভাঙি তাহলে হবে 3 2 6 আর 7, 7-এর 2%। তো 7 হয়ে যাবে নিচে আর 2 চলে আসবে উপরে। এটা যদি কাটাকাটি করি 0 0 কাটবে, 5 দিয়ে 5 7 35, 5 2 10, তো টোটাল আসছে 100 2 200, 200 2 400, 400 ডিভাইডেড বাই 49 সমান হবে 8 পূর্ণ 8 বাই 49। তো 8 পূর্ণ 8 বাই 49 সময়, 8 পূর্ণ 8 বাই 49 বছর সময় লাগবে। তো চলে আসবো আমরা 19 নম্বর কোশ্চেনে। এক ব্যক্তি একই সুদের হারে 500 টাকা 4 বছর ও 600 টাকা 3 বছরের জন্য ব্যাংকে জমা রাখেন। নির্ধারিত সময় শেষে উভয় টাকা থেকে মোট সুদ হয় 190 টাকা। বার্ষিক সুদের হার কত? তা আমরা সূত্র জানি আই সমান PTR বাই 100। তো প্রথমবার হচ্ছে 500 টাকা করে 4 বছর, দ্বিতীয়বার হচ্ছে 600 টাকা করে 3 বছর, আর প্রতি ক্ষেত্রেই সুদের হার একই, প্রতি ক্ষেত্রেই সুদের হার একই। তো আমরা প্রথমবারের জন্য ইউজ করব পি মানে 500, প্রথমবারের পি হচ্ছে 500, সময় হচ্ছে 4 বছর অর্থাৎ টি হচ্ছে 4 বছর, ও আর জানি না তো আর রেখে দিলাম, ডিভাইডেড বাই 100। এটা হলো প্রথমটার সুদ। তো দ্বিতীয়টার সুদ হচ্ছে আসল হচ্ছে 600,
গণিত সময় হচ্ছে 3 বছর, সময় 3, আর জানি না অর্থাৎ আর রেখে দিলাম, ডিভাইডেড বাই 100। এই দুটো সুদ যোগ করলে হয় 190 টাকা। তাহলে এই দুটোকে যোগ করলেই 190 হচ্ছে। তাহলে এবার আমরা ক্যালকুলেশন করি। এইদিকের ওপরে দুটো শূন্য, নিচে দুটো শূন্য কেটে গেল, এইদিকে দুটো শূন্য, এইদিকে দুটো শূন্য কেটে গেল। তাহলে 5 4-এ আসছে 20 আর প্লাস 6 3-এ 18 আর ইকুয়াল টু 190, বা 20 আর 18 টোটাল হচ্ছে 38 আর ইকুয়াল টু 190। তো 38 5-এ 190, তাহলে আর সমান পেয়ে গেলাম 5। তাহলে আমরা সুদের হার পেয়ে গেলাম, বার্ষিক সুদের হার 5%। তো 19 নম্বরের রাইট অ্যান্সার হচ্ছে 5%। এবার আসবো আমরা 20 নাম্বার কোশ্চেনে। বার্ষিক 8% সরল সুদে এ বি কে 500 টাকা এবং সি কে, দ্বিতীয়টা হবে না, কিছু টাকা ধার দেয়। টাকা ধার দেওয়ার 4 বছর পর এ সুদ পায় 210 টাকা। এ সি কে কত টাকা ধার দেয়? তাহলে এ টোটাল সুদ পাচ্ছে 210 টাকা। তাহলে আর সময় জানি 4 বছর, আর রেট অফ ইন্টারেস্ট হচ্ছে 8%। তাহলে আমি দেখে নেবো এ টোটাল কত টাকা ধার দেয় বি ও সি কে মিলে। তাহলে আমরা সূত্র জানি আই সমান পিটিআর বাই 100। তো পি অর্থাৎ আসল, তো এটা জানি না, তো আমাদেরকে বের করতে হবে পি। তাহলে পি সমান হচ্ছে 100i ডিভাইডেড বাই টি আর। এবার আমরা ভ্যালু পুট করব, অর্থাৎ 100, আই আই হচ্ছে সুদ মানে 210 টাকা, ডিভাইডেড বাই টি, টি মানে সময় 4, আর পার্সেন্টেজ হচ্ছে 8%। তো এটা আমরা ক্যালকুলেশন করব। এটা 25, 2 দিয়ে 2 4-এ 8, 2 105। তো 25 গণিত 105 সমান হচ্ছে 2625 ডিভাইডেড বাই 4 সমান হবে 656.25। এই টাকাটা টোটাল ধার দিয়েছিল এ বি ও সি কে মিলিয়ে। তাহলে বি কে দিয়েছে 500 টাকা, তাহলে বাদ বাকি টাকাটা সি কে দিয়েছে। তাহলে সি কে ধার দিয়েছে সেটা হচ্ছে 656.25 বিযুক্ত 500 সমান হচ্ছে 156.25 টাকা। তাহলে সি কে ধার দিয়েছে 156.25 টাকা। এবার আসবো আমরা 21 নম্বর কোশ্চেনে। এক ব্যক্তি কোনো ব্যাংকে 10 বছরের জন্য 10,000 টাকা ও 20,000 টাকা পৃথকভাবে জমা রেখে দেখলেন যে সুদের পার্থক্য 5,000 টাকা হয়েছে। সুদের হার কত? তাহলে 10 বছরে সুদের পার্থক্য হচ্ছে 5,000 টাকা। তাহলে 1 বছরে সুদের পার্থক্য হবে 500 টাকা, কারণ 10 দিয়ে ভাগ। আর এই দুটো সুদের টাকার মধ্যে পার্থক্য হচ্ছে 10,000, 20,000 বিযুক্ত 10,000 সমান 10,000 টাকা। তাহলে এই দুটো আসলের মধ্যে যে পার্থক্য হচ্ছে 10,000 টাকা, আর এই দুটোর মধ্যে সুদের পার্থক্য হচ্ছে 500 টাকা। তাহলে কত পার্সেন্ট আমরা দেখে নেব। তাহলে 500 টাকা ডিভাইডেড বাই 10,000 ইন্টু 100%। এটা দুটো শূন্য, দুটো শূন্য, এদিকে দুটো শূন্য, এদিকে দুটো শূন্য, সমান 5%। তাহলে সুদের হার কত? তো সুদের হার হচ্ছে 5%। এবার আসবো 22 নাম্বার কোশ্চেনে। কত বছরে 8% হারে সুদ আসলের 2/5 গুণ হবে? তাহলে বলেছে সুদ সমান হবে আসলের 2/5, অর্থাৎ আসল গণিত 2/5। তাহলে আমরা জানি নিচে যেটা থাকবে সেটাই হয়ে যাচ্ছে আসল, আর ওপরে যেটা থাকবে সেটা হয়ে যাচ্ছে সুদ। তাহলে আসল যদি 5 টাকা হয়, সুদ হচ্ছে 2 টাকা। তাহলে বলেছে কত বছরে, সময় জিজ্ঞাসা করেছে। তাহলে আমরা এখানে সূত্র বসাতে পারি, আই সমান পিটিআর বাই 100। আমাদেরকে কোশ্চেনে জিজ্ঞাসা করেছে কত বছরে, অর্থাৎ টাইম চেয়েছে। তো টাইম ইজ ইকুয়াল টু হচ্ছে 100i ডিভাইডেড বাই পি ইন্টু আর। এবার ভ্যালু পুট করব, 100 গণিত আই অর্থাৎ সুদ, সুদ 2 টাকা, পি অর্থাৎ আসল, আসল 5 টাকা,
আর অর্থাৎ কত পার্সেন্টেজ, তো 8%। এবার আমরা যদি ক্যালকুলেশন করি, 2 4 8, 4 25, 5 5 25, তাহলে 5। তাহলে আমাদের টাইম পেয়ে গেলাম 5, তাহলে অ্যান্সার হবে 5 বছর। তো 22-এর রাইট অ্যান্সার হচ্ছে 5 বছর। এবার আসবো আমরা 23 নাম্বার কোশ্চেনে। কোনো আসল 2 বছরে 756 টাকা ও 3.5 বছরে 873 টাকায় পরিবর্তন হয়, তো বার্ষিক সুদের হার কত? 2 বছরে হয় 756 আর 3.5 বছরে হয় 873। তাহলে আমরা জানি আসলের কোনো পরিবর্তন হয় না। এই যে 2 থেকে 3.5 অর্থাৎ 1.5 বছরে যে পরিবর্তনটি হয়েছে সেটি শুধুমাত্র সুদের পরিবর্তন হয়েছে। তাহলে 2 বছর থেকে 3.5 বছর অর্থাৎ 1.5 বছর, পার্থক্যটা হচ্ছে 1.5 বছর। আর টাকার পার্থক্য হচ্ছে 756 থেকে 873, এটা ক্যালকুলেশন করলে 117। তাহলে 1.5 বছরে সুদ হয়েছে 117 টাকা। তাহলে আমরা দেখে নেব 1 বছরে কত টাকা সুদ হয়েছে। তো 117 ডিভাইডেড বাই 1.5, এটা শূন্য উপরে 10 চলে যাবে, 5 3 15, 5 2 10, 2 দিয়ে 39, তো 9 2 18, 8 হাতে 1, 3 2 6 আর 1 7, তো 78 টাকা হচ্ছে 1 বছরের সুদ। তো আমরা যে কোনো একটা বের করতে পারি, 2 বছরের সুদ কিংবা 3.5 বছরের। আমরা ক্যালকুলেশনের সুবিধার জন্য 2 বছরটি বের করব। তো 2 বছরের টোটাল সুদ হচ্ছে 78 গুণিত 2 সমান হয় 156 টাকা। তো 2 বছরের সুদ আসল জানি 756 আর 2 বছরের সুদ 156, তাহলে আসল সমান হবে 756 বিযুক্ত 156 সমান হচ্ছে 600 টাকা। তাহলে সেটি কত পার্সেন্টেজ সেটি দেখবার জন্য সুদ 1 বছরেরটা বের করব আমরা। 1 বছরের সুদ হচ্ছে 78 টাকা, 1 বছরের সুদ হচ্ছে 78 টাকা, টোটাল আসল হচ্ছে 600 টাকা, ডিভাইডেড বাই 600 গণিত 100%। 0 0 0 0 কেটে গেল, 6 দিয়ে 1378 সমান এলো 13%। তাহলে বার্ষিক সুদের হার হচ্ছে 13%। এবার আসবো আমরা 24 নাম্বার কোশ্চেনে। এক ব্যক্তি তার 14, 12, 10 বছরে 3 পুত্রকে 25,300 টাকা এমনভাবে ভাগ করে দিলেন যে তার 3 পুত্রের প্রত্যেকে 18 বছর বয়স হলে 5% সরল সুদের হারে সমান টাকা পাবে। ওই ব্যক্তি মধ্যম পুত্রকে কত টাকা দিয়েছিলেন? তাহলে তার ফার্স্ট পুত্র, সেকেন্ড পুত্র ও থার্ড পুত্র। ফার্স্ট পুত্র এখন বয়স হচ্ছে 14 বছর, সেকেন্ড পুত্রের হচ্ছে 12 বছর ও থার্ড পুত্রের হচ্ছে 10 বছর। তাহলে প্রথম পুত্রের 18 বছর হতে এখনো 4 বছর সময় লাগবে, দ্বিতীয় পুত্রের 18 বছর হতে 6 বছর সময় লাগবে ও তৃতীয় পুত্রের 18 বছর হতে 8 বছর সময় লাগবে। তাহলে প্রত্যেকেই 5% করে সরল সুদ পায়। তাহলে প্রথম পুত্রের পার্সেন্টেজ হয়ে যাবে 5% দিয়ে গুণ হবে প্রত্যেকের সাথেই। তো প্রথম পুত্রের হবে 5 4 20%, দ্বিতীয় পুত্রের হবে 30% ও তৃতীয় পুত্রের হবে 8 5 40%। তাহলে সে সুদ পাবে 20%, তাহলে সে টোটাল পাবে 120%। দ্বিতীয় পুত্র পাবে 130% ও তৃতীয় পুত্র পাবে 140%। কোশ্চেনে বলাই আছে যে 3টে পুত্রেরই টাকাটা সমান হবে। তাহলে 3টে পুত্রই যদি সমান হয় তাহলে ফার্স্ট পুত্র গণিত 120%, অর্থাৎ ফার্স্ট পুত্রের 120% যত হবে সেকেন্ড পুত্রের 130% তত হবে ও সেটাই হবে থার্ড পুত্রের 140%। তো এই টাইপের অঙ্ক আমরা অনুপাত সমানুপাত চ্যাপ্টারে দেখেছিলাম। অনুপাত বের করতে গেলে ওটার অনন্যক করব, অর্থাৎ এদের অনুপাত হবে 1/120 ইস্টু 1/130 ইস্টু 1/140। আমরা প্রত্যেক ক্ষেত্রেই শূন্যটিকে কেটে দিতে পারি। তাহলে আমরা পেয়ে গেলাম 1/12 ইস্টু 1/13 ইস্টু 1/14। এবার আমরা 12, 13 ও 14 ফ্র্যাকশনে অনুপাত এসছে, তাহলে ফ্র্যাকশনে অনুপাত এলে এর ক্যালকুলেশনটি করব।
এই তিনটির এলসিএম নেব। তাহলে 12, 13 আর 14, এই তিনটির এলসিএম হচ্ছে 2 দিয়ে যদি যায় 2 6 12, এটা 13 পড়ে থাকলো, 2 7 14, তাহলে 2 গণিত 6 গণিত 13 গণিত 7। তো আমরা সেটিকে লিখে দেবো যাতে করে ক্যালকুলেশনটি সুবিধা হয়। তাহলে প্রথম পুত্র যে অনুপাতটি, ফ্র্যাকশনটাকে উঠানোর জন্য আমরা 2 গণিত 6 গণিত 13 গণিত 7 এটা দিয়ে গুণ করে দিলাম। তো দ্বিতীয় পুত্রেরও সেম হবে, 2 গণিত 6 গণিত 13 গণিত 7, ও তৃতীয় পুত্রের হবে 1/14 গণিত 2 গণিত 6 গণিত 13 গণিত 7। তাহলে এই 12, 6 2 12 কেটে গেল, তাহলে পড়ে থাকলো 13 গণিত 7 সমান 91 ইস্টু 13 সাথে 13 কেটে গেল, অর্থাৎ পড়ে থাকলো 2 6 আর 7, অর্থাৎ 6 দিয়ে 12, 12 সাথে 84। ও তৃতীয় ব্যক্তির হচ্ছে 7 আর 2 14 কেটে গেল, পড়ে থাকলো 13 6 78। তাহলে আমরা তিনজনের অনুপাত পেয়ে গেলাম 91 ইস্টু 84 ইস্টু 78। তো প্রথম দিকটা কিছুটা মুছছি। তাহলে আমরা পেয়ে গেলাম ফার্স্ট পুত্র, সেকেন্ড পুত্র ও থার্ড পুত্র এর অনুপাত পেয়ে গেলাম 91 ইস্টু 84 ইস্টু 78। তাহলে জিজ্ঞাসা করেছে যে দ্বিতীয় পুত্র কত পাবে। তো আমরা দেখে নেব টোটাল অনুপাত কত আসছে। তো 1 আর 4 5, 5 আর 8 13, 3 হাতে থাকলো 1, 8 8 16, 16 আর 9 25, তো 253। তো 253 সমান হচ্ছে যেটা বলেছে 253 ডবল শূন্য। তো জিজ্ঞাসা করেছে যে 84 অর্থাৎ দ্বিতীয় পুত্র, অর্থাৎ 84 সমান কত দেখে নেব। 84 সমান হবে 2 5 3 দুটো শূন্য গণিত 84 ডিভাইডেড বাই 253। 253 253 253 কেটে গেল, তো পড়ে থাকলো 100, তাহলে অ্যান্সার হয়ে গেল 8400। তাহলে যেটা জিজ্ঞাসা করেছিল ওই ব্যক্তি মধ্যম পুত্রকে কত টাকা দিয়েছিলেন, তো মধ্যম পুত্রকে 8400 টাকা দিয়েছিলেন, এটাই হয়ে যাচ্ছে অ্যান্সার। এবার আসবো আমরা 25 নাম্বার কোশ্চেনে। 3000 টাকা এমন দুটি অংশে ভাগ করো যাতে প্রথম অংশের 6% হারে 5 বছরের সুদ এবং দ্বিতীয় অংশের 8% হারে 3 বছরের সুদের অনুপাত 5:8 হয়। তাহলে প্রথম অংশ অর্থাৎ 6% হারে 5 বছরের সুদ, তাহলে 6% হারে যদি 5 বছর করা হয়, 6% হারে 5 বছরের করা হয়, তো টোটাল হচ্ছে 30%। আবার 8% হারে যদি 3 বছর করা হয়, 8% হারে যদি 3 বছর করা হয়, তো টোটাল আসছে 24%। তো আমরা এই দুটির অনুপাত দেখে নেব কত হচ্ছে। তো আসছে 30:24, আর যে অনুপাতটি করতে হবে সেটি হচ্ছে 5:8, অনুপাতটি করতে হবে 5:8। তো এটার কেটে যাবে, 6 দিয়ে কাটবে, 6 5 30, 6 4 24, তো নতুন অনুপাত এলো 5:4। এইটা আমাদের হচ্ছে মেন রেশিও নিচেরটা, কারণ এই অনুপাতটা নিচের অনুপাতটা আমাদের করতে হবে। তাহলে প্রথম হচ্ছে এইটা, দ্বিতীয় হচ্ছে এইটা, তাহলে আমরা শুধু কোনাকুনি গুণ করব। তো কোনাকুনি গুণটা হচ্ছে 5 4 20 ইস্টু 8 5 40। এটা যদি আমরা কাটাকাটি করি, 2 1 2, 2 2 4, তো আমরা টোটাল অনুপাত পেলাম 1:2। টোটাল অনুপাত করলে হয় 3। তাহলে কোশ্চেনে বলা আছে সেটাই হচ্ছে 3000, সেটাই হচ্ছে 3000। তাহলে 1 সমান হয়ে যাবে 1000, আর 2 সমান হয়ে গেল 2000। তাহলে এমন দুটি অংশে ভাঙো, তাহলে অংশ দুটি হবে, একটা হবে 1000 আর একটা হবে 2000। তো অ্যান্সার হয়ে যাচ্ছে একটা হচ্ছে 1000 আর একটা হচ্ছে 2000।
এবার আসবো আমরা 26 নম্বর কোশ্চেনে। 6,200 টাকা 3টি অংশে এমনভাবে ভাগ করা হলো যেখানে 5% সরল সুদের হারে যথাক্রমে 2, 3, 5 বছরের সুদের পরিমাণ সমান হয়। এক্ষেত্রে তৃতীয় ভাগের পরিমাণ কত? তাহলে 2, 3 আর 5 এই বছরের সুদের পরিমাণ সমান, তাহলে আমরা এটার অনুপাত করতে পারি 1/2 ইস্টু 1/3 ইস্টু 1/5। তাহলে এটা অনুপাতটা ফ্র্যাকশনে এলো। ফ্র্যাকশনটাকে যদি আমরা সলভ করতে যাই তাহলে নিচে তিনটির এলসিএম নেবো, অর্থাৎ লসাগু নেবো। তো 2, 3 ও 5-এর লসাগু হচ্ছে 30। তাহলে প্রত্যেকটার সাথে আমরা 30 দিয়ে গুণ করে দেবো। 1-এর 3 গুণিত 30 ইস্টু 1-এর 5 গুণিত 30। তাহলে প্রথমটার অনুপাত এলো 15, দ্বিতীয়টার অনুপাত আসবে 10 ও তৃতীয়টার অনুপাত আসবে 6। তাহলে আমরা টোটাল অনুপাতটা পেয়ে গেলাম 15:10:6। তাহলে অনুপাতটা এদিকে লিখছি 15:10:6। তাহলে টোটাল অনুপাত হচ্ছে 25 আর 6 31। তো সেই টাকাটাই হচ্ছে 6,200 টাকা। তো 31-এর মানেই হচ্ছে 6,200 টাকা, অর্থাৎ এটার সাথে আমরা 200 দিয়ে গুণ করেছি, কিংবা এটা 200 গুণ হচ্ছে 6,200 টাকা। এবার কোশ্চেনে জিজ্ঞাসা করেছে তৃতীয় ভাগের পরিমাণ কত। তো আমরা তৃতীয় ভাগের পরিমাণ পেয়েছি 6, তাহলে 6-এর সাথে আমরা 200 দিয়ে গুণ করে দেবো, তাহলে পাবো 6 দিয়ে 12 অর্থাৎ 1200। তাহলে তৃতীয় ভাগের পরিমাণ কত? তো তৃতীয় ভাগের পরিমাণ হচ্ছে 1200 টাকা। এবার আসবো আমরা 27 নম্বর কোশ্চেনে। বার্ষিক সুদের হার কত হলে একই সুদের হারে 300 টাকার 4 বছরের সুদ ও 500 টাকার 3 বছরের সুদ একত্রে 162 টাকা হবে? তো এই কোশ্চেন আমরা আগেও করেছি। তো আমরা সূত্র জানি I সমান PTR/100। তো প্রথম ক্ষেত্রে 300 টাকার 4 বছরের সুদ ও 500 টাকার 3 বছরের সুদ বের করব, যেখানে সুদের হার একই। যেখানে সুদের হার একই তাহলে আমরা লিখতে পারি P অর্থাৎ প্রথমবারে 300 গুণিত 4, আর জানি না তো আর রেখে দিলাম, ডিভাইডেড বাই 100, প্লাস দ্বিতীয় ক্ষেত্রে 500 টাকা আসল, 3 বছর সময় ও পার্সেন্টেজ জানি না তো আর রেখে দিলাম, ডিভাইডেড বাই 100। এই দুটো সুদ মিলিয়ে হচ্ছে 162 টাকা। তাহলে আমরা ক্যালকুলেশন করি, 0 0 0 0 কেটে গেল, এদিকে 0 0 এদিকে 0 0 কেটে গেল, তাহলে এদিকে পড়ে থাকলো 4 3 12 আর প্লাস 5 3 15 আর সমান হচ্ছে 162। তাহলে 12 ও 15 টোটাল হচ্ছে 27 আর ইজিক্যাল টু 162। তাহলে 27 দিয়ে 6 বার যাবে, তাহলে আর সমান পেয়ে গেলাম 6। তাহলে কোশ্চেনে জিজ্ঞাসা করেছে সুদের হার কত। তাহলে সুদের হার হচ্ছে সমান 6%। আসবো 28 নম্বর কোশ্চেনে। কোনো নির্দিষ্ট বার্ষিক সুদের হারে কোনো টাকা 20 বছরে দ্বিগুণ হলে কত বছরে তা 3 গুণ হবে? তো সুদ আসল সমান জানি সুদ প্লাস আসল। তো আসল যদি x হয় তো সুদে আসলে তার দ্বিগুণ হবে, অর্থাৎ 2x হবে। তাহলে এখানে সুদ হতে হবে x, তবে x ও x মিলে 2x হবে। আর দ্বিতীয় ক্ষেত্রে আসল যদি x হয়, কোশ্চেনে বলেছে 3 গুণ অর্থাৎ 3x, তাহলে সেক্ষেত্রে সুদ হতে হবে 2x, তবে x আর 2x মিলে 3x হবে। তাহলে প্রথমবারে বলেছে যদি সুদ x হতে সময় লাগে 20 বছর, তাহলে 2x সুদ হতে সময় লাগবে 2 গুণিত 20 সমান 40 বছর। তো এটাই হয়ে গেল রাইট অ্যান্সার, 40 বছর। এবার 29 নম্বর কোশ্চেন। 1600 টাকার 2 বছর 3 মাসের সুদ 252 টাকা হলে বার্ষিক সুদের হার কত? তো আমরা প্রথমে যে সময়টা দিয়েছে সেটাকে বছরে কনভার্ট করে নেব। তো 2 বছর 3 মাস অর্থাৎ 3/12, এটা কেটে যাবে 1/4 সমান 4 2 সমান এলো 2 পূর্ণ 1 4 সমান হচ্ছে 4 2 8 আর 1 9, তো 9/4 বছর। আমরা সময় পেয়ে গেলাম 9/4 বছর। তো আমরা কোশ্চেনে সুদের হার চেয়েছে, তো আমরা প্রথম
প্রথমে যে সূত্রটি জানি সেটা লিখবো, আই সমান পিটিআর বাই 100। এবার যেটা বার করতে দিয়েছে আর সমান হচ্ছে 100 আই ডিভাইডেড বাই পি টু টি। তাহলে 100 আই মানে সুদ, সুদ হচ্ছে 252 টাকা। পি অর্থাৎ আসল, আসল হচ্ছে 1600 টাকা। টি অর্থাৎ সময়, সময় হচ্ছে 9-4 বছর, তো 9টা হয়ে যাবে নিচে আর 4টা চলে আসবে উপরে। তাহলে আমরা এবার ক্যালকুলেশন করব, 0 0 0 0 কেটে গেল। তো 9 দিয়ে প্রথমে 4 দিয়ে, 4 4 এ 16, 4 দিয়ে 4 6 24, 4 3 এ 12, তো 9 7 এ 63। আমরা আর সমান পেয়ে গেলাম 7। তো 29 এর রাইট অ্যান্সার হয়ে যাবে যে সুদের হার কত, তো সুদের হার হচ্ছে 7%। এবার আসবো আমরা 30 নাম্বার কোশ্চেনে। 600 টাকার সরল সুদে 5 বছরে 720 টাকা হয়, যদি বার্ষিক সুদের হার 3% বৃদ্ধি পায় তবে ওই টাকা 5 বছরে কত টাকা হবে। তাহলে কোশ্চেনে এটাও 5 বছর দিয়েছে, এটাও 5 বছর দিয়েছে, তাহলে কোশ্চেনটা আমরা ডাইরেক্ট অ্যান্সার বের করতে পারি। তো 3% বৃদ্ধি পায়, তাহলে আমরা দেখে নেব 3% করে যদি 5 বছরে বৃদ্ধি পায় তাহলে টোটাল 15% বৃদ্ধি পাবে। তো 600 টাকা আমাদের আসল, তো 600 টাকার 15% কত হচ্ছে দেখে নেব। তো 600 টাকার 15% অর্থাৎ 15/100, 0 0 0 0 কেটে গেল, তো 6 5 90। তাহলে 90 টাকা বৃদ্ধি পেয়েছে। তো আগে ছিল 720 টাকা, আগে ছিল 720 টাকা, এখন 90 টাকা বৃদ্ধি পাবে, তো এখন হয়ে গেল টোটাল 810 টাকা। তাহলে কোশ্চেনে যেটা জিজ্ঞাসা করেছিল 3% বৃদ্ধি পেলে কত টাকা হবে, তো 3% বৃদ্ধি পেলে 810 টাকা হবে। এবার আসবো আমরা 31 নাম্বার কোশ্চেনে। যে বার্ষিক সুদের হারে 4,750 টাকা 4 বছরে সুদে আসলে 6,650 টাকা হয়, সেই বার্ষিক সুদের হারে 4 বছরে 85,000 টাকা সুদে আসলে 1,06,250 টাকা হবে। তাহলে প্রথমে আমাদের কাজ হচ্ছে সুদের হার বের করা। তাহলে প্রথম ক্ষেত্রে সুদ পেয়ে যাব, এটা হচ্ছে আসল আর এটা হচ্ছে সুদ আসল, তাহলে এই দুটির পার্থক্যই হচ্ছে সুদ। তো 6,650 বিযুক্ত 4,750 সমান 1900 টাকা হচ্ছে সুদ। তাহলে প্রথম ক্ষেত্রে আমরা আর বের করব অর্থাৎ সুদের হার বের করব, তো আর এর সূত্র হচ্ছে 100 আই ডিভাইডেড বাই পি ইন্টু টি। এবার আমরা মানটি বসাই, 100 গণিত আই অর্থাৎ সুদ হচ্ছে 1900 টাকা, পি অর্থাৎ আসল, আসল হচ্ছে 4,750 টাকা, ইন্টু সময় হচ্ছে 4 বছর, তো 4 বছর। তো আমরা 4 দিয়ে 4 25, এদিকে আমরা 0 0 একটা কেটে নিতে পারি, তো 25 দিয়ে 25 19-এ, এদিকে 19 10-এ, তাহলে আমরা আর সমান পেয়ে গেলাম 10%। এবার আমরা দ্বিতীয় ক্ষেত্রে ইউজ করব। দ্বিতীয় ক্ষেত্রে এটা হচ্ছে আসল, এটা হচ্ছে সুদ আসল, তাহলে দ্বিতীয় ক্ষেত্রে আমরা সুদ বের করব 1,06,250 বিযুক্ত 85,000 সমান হচ্ছে, এইদিকে 250 পড়ে থাকলো, 5 আর 1 6 2, তো 21,250 টাকা সুদ। তো সেকেন্ড ক্ষেত্রে আমাদের যেটা জিজ্ঞাসা করেছে সেটা হচ্ছে কত বছরে, অর্থাৎ টাইম বের করতে হবে। তো টাইম সমান হচ্ছে 100 আই ডিভাইডেড বাই পি ইন্টু আর। তাহলে 100 আই অর্থাৎ সুদ 21,250 ডিভাইডেড বাই পি অর্থাৎ আসল, আসল হচ্ছে 85,000 ইন্টু আর অর্থাৎ পার্সেন্টেজ, পার্সেন্টেজ আমরা বের করেছি আগেই 10%। আমরা এই শূন্য কেটে দিলাম, আর এই দিকের একটা শূন্য এই দিকের একটা শূন্য কেটে দিলাম, তাহলে আমাদের ক্যালকুলেশনটি সুবিধা হবে। 2125 দিয়ে 4 বারে যাবে 8,500-কে, আবার 4 দিয়ে এটাকে যাবে, প্রথমে 2 দিয়ে যাবে, 2 2 4 আর 2 5 10, তাহলে আমরা পেলাম 5/2 সমান 2 পূর্ণ 1/2 বছর। তাহলে কত বছরে হবে এটা, তো 2 পূর্ণ 1/2 বছর বা 2.5 বছরে হবে। এবার আসবো আমরা 32 নাম্বার কোশ্চেনে। কোনো ক্ষেত্রে 800 টাকার সরল সুদ 216 টাকা
এক্ষেত্রে বার্ষিক সুদের হার বছর সংখ্যার 1/3 সমান হলে বার্ষিক সুদের হার নির্ণয় করো। তাহলে যদি সুদের হার x হয় তাহলে সময় হয়ে যাবে 3x। আমরা এবার সূত্র বসাবো i সমান PTR/100। প্রত্যেকটাতে ভ্যালু পুট করব। i অর্থাৎ সুদ হচ্ছে 216 সমান p অর্থাৎ আসল হচ্ছে 800 টাকা, 800 মানে t অর্থাৎ সময়, তো সময় আমরা জানি 3x। সুদের হার x ডিভাইডেড বাই 100, কাটাকাটি যদি হয় 0 0 কেটে গেল, তাহলে 8 3 24 আর x স্কোয়ার। তো আমরা লিখতে পারি 24x স্কোয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে 216। এইদিকে লিখি 24x স্কোয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে 216 বা x স্কোয়ার ইজ ইকুয়াল টু 216 ডিভাইডেড বাই 24। তো এটা যদি কাটাকাটি যায় তাহলে হবে 9 বার, তাহলে x স্কোয়ার ইজ ইকুয়াল টু পেয়ে গেলাম 9, তাহলে x ইজ ইকুয়াল টু হয়ে গেল 3। তো আমরা x ধরেছিলাম সুদের হার, আর কোশ্চেনে সেটাই জিজ্ঞাসা করছে সুদের হার নির্ণয় করো। তাহলে সুদের হার হচ্ছে 3%।